অজিত দোভাল নভেম্বরে যখন খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিল্লিতে, তখন তার হাতে সরাসরি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত অন্তত 12টি জঙ্গি শিবিরের স্যাটেলাইট চিত্র তুলে দিয়েছিলেন। ভারত কিছুতেই এই বিষয়গুলো নিয়ে আসলে নিরুদ্বেগ থাকতে পারছে না, কারণ মনে রাখতে হবে যে পাকিস্তানের যে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের প্রধান, মানে পাকিস্তান আইএসপিআর এর প্রধান ব্যক্তি রীতিমতো সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এই ঘোষণা দিয়েছিলেন গত বছর যে এরপর থেকে ভারতে তারা সকল হামলা চালাবেন পূর্ব দিক থেকে, অর্থাৎ তাদের ভাষায় পূর্ব পাকিস্তান থেকে, মানে বাংলাদেশ থেকে। বাংলাদেশের ভূখণ্ড যাতে কখনোই ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহৃত হতে না পারে এবং ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে জঙ্গি তৎপরতা চলতে না পারে, এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল ভারতের সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার আলোচনায়। তারেক রহমানের মন্ত্রিসভায় যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন, তারও প্রধানতম কারণ ছিল এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানকে 2025-এর নভেম্বরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতে নিয়ে গিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে বিভিন্ন জঙ্গি শিবিরের স্যাটেলাইট ছবি হাতে তুলে দিয়েছিলেন এবং তার কাছ থেকে এই শর্ত, এই প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন যে নির্বাচিত সরকার এলে একটা খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসবে এবং নির্বাচিত সরকার ক্ষমতায় এলে কিছুতেই এই সীমান্ত জুড়ে ভারত বিরোধী কার্যকলাপের জন্য অস্ত্র প্রশিক্ষণ শিবির, জঙ্গি শিবির বাংলাদেশ সরকার চলতে দেবে না। এখন যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভারত যাকে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করে বলেই পররাষ্ট্রমন্ত্রী পদে তাকে নিযুক্ত করতে এতটা আগ্রহী ছিল, সেই খলিলুর রহমান যখন 7ই এপ্রিল ভারত সফরে যাচ্ছেন এবং ভারত অধীর আগ্রহে তা নিয়ে অপেক্ষা করছে, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে নানা শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সে আগ্রহ প্রকাশ্যেই প্রকাশ করেছেন, সে অবস্থায় ভারতের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে পুলিশ লস্কর-ই তৈয়বা, পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই তৈয়বার 8 জন অত্যন্ত সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে, যারা ভারতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং সেই 8 জনের 7 জনই বাংলাদেশি নাগরিক বলে জানাচ্ছে এখন দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের এই গ্রেফতার নিশ্চিতভাবেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পাবে তো বটেই, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক হবে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও, এবং অজিত দোভাল নিশ্চিতভাবেই জানতে চাইবেন যে তারেক রহমান সরকারকে যে ভারত সমর্থন দিয়েছে এর বিনিময়ে এখনো কেন তারেক রহমান সরকার ভারতের সীমান্ত এলাকা নিরাপদ করতে এবং বাংলাদেশের ভূখণ্ড ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত না হতে দেওয়ার বিষয়ে সক্রিয় হচ্ছে না। এর মধ্যে অবশ্য প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান পদে পরিবর্তন এনেছেন এবং বাংলাদেশের ডিজিএফআই এর প্রধান দায়িত্ব নেওয়ার পরপরই ভারতের দিল্লিতে সস্ত্রীক গিয়ে সেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এবং ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এসেও এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে বাংলাদেশের ভূখণ্ডকে কিছুতেই তারা ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহৃত হতে দেবেন না এবং সন্ত্রাসবাদ দমনে সক্রিয় ভূমিকা রাখবেন। কাজেই এখন এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চিতভাবেই খলিলুর রহমানকে দিতে হবে। অজিত দোভালের সামনে পড়ে খলিলুর রহমান কি উত্তর দেবেন সেটা একটা বিব্রতকর পরিস্থিতি তার জন্য নিশ্চিতভাবেই সৃষ্টি করতে পারে। যে খবর আসছে ভারতের সংবাদ মাধ্যমে, সেখানে জানা যাচ্ছে যে দিল্লি পুলিশের স্পেশাল একটা সেল একটা বড় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা করে ভারতের দিল্লি, কলকাতা এবং তামিলনাড়ুর
তিরুপপুরে এই অভিযানটি একত্রে একই সময়ে পরিচালিত হয় এবং সেখানে তারা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই তৈয়বার একটা সেল ভেঙে দেওয়ার মতো গ্রেফতার চালাতে পারে। সেই অভিযানে যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে তার 7 জন তো বাংলাদেশি, এছাড়াও প্রধান সন্দেহভাজন শাব্বির আহমেদ লোনও রয়েছেন এই গ্রেফতারকৃতদের তালিকায়। পুলিশ বলছে যে এদের 7 জন বাংলাদেশের নাগরিক যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে জাল ভারতীয় কাগজপত্র ব্যবহার করে ভুয়া পরিচয়ে বাস করছিলেন। ভারত সরকারের এই যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সিরিয়াস হওয়ার বিষয়ে যে দাবি, সেটাও সম্ভবত এবার আবারও পররাষ্ট্রমন্ত্রী খলিলকে জবাবের মুখোমুখি করবে। এই গ্রেফতার অভিযানে একযোগে যে দিল্লি, কলকাতা, তামিলনাড়ুতে পরিচালিত হয় তার আসলে সূত্রপাত হয় যখন দিল্লি পুলিশ দেখে যে ফেব্রুয়ারির 8 তারিখে দিল্লির জানপাথ মেট্রো স্টেশনে সন্দেহভাজন কিছু পোস্টার ছড়িয়ে পড়ে, যেসব পোস্টারে পাকিস্তানের পক্ষে স্লোগান ছিল, কাশ্মীর সম্পর্কে মানে উস্কে দেওয়ার মতো উস্কানিমূলক বার্তা ছিল এবং নিহত একজন সন্ত্রাসী বুরহান ওয়ানির ছবি ছিল। পুলিশ জানায় যে পোস্টারগুলোতে উর্দুতে লেখা ছিল আমরা পাকিস্তানি, পাকিস্তান আমাদের, এছাড়া কাশ্মীর সলিডারিটি ডেরও উল্লেখ ছিল এবং পরে এই একই ধরনের পোস্টার দিল্লির আরো অনেক জায়গায় দেখতে পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের একটা বিশেষ সেলকে দেওয়া হয়। তারা সিসিটিভি ফুটেজ, নজরদারি, গোয়েন্দা তথ্য, ডিজিটাল ডেটা বিশ্লেষণ করে 3 শহরে একসঙ্গে অভিযান চালায় এবং অভিযান চালানোর পর কলকাতায় 15 তারিখ ফেব্রুয়ারির অভিযান চালিয়ে উমর ফারুক এবং রবিউল ইসলাম নামে 2 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। সেখানে উমর ফারুক বলেন যে এই যে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার এই সেলটির প্রধান যিনি শাব্বির আহমেদ লোন, যিনি নিজেও গ্রেফতার হয়েছেন, তিনি তাকে পাকিস্তান ভিত্তিক এই লস্কর-ই তৈয়বার কাজ সম্প্রসারণের দায়িত্ব দেন এবং এই নেটওয়ার্কে বাংলাদেশিদের নিয়ে আসার ব্যবস্থা করতে বলেন। এছাড়াও বলেন যে স্থানীয় যোগাযোগের মাধ্যমে তিনি যাতে অস্ত্রের ব্যবস্থা করেন এবং পুলিশের ধারণা এই নির্দেশনা অনুযায়ী যেহেতু এই ব্যক্তিরা কাজ করছিলেন, এতে স্পষ্ট যে এরা বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিলেন এবং ফেব্রুয়ারির 6-7 তারিখে এই বাংলাদেশি ফারুক এবং তার সহযোগীরা দিল্লিতে যে প্রায় 10টি স্থানে পাকিস্তানের পক্ষে পোস্টার চালান। এবার বাংলাদেশের ঢাকায়, খোদ রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের নামাজ শেষে কয়েকজন ব্যক্তি পাকিস্তানের পতাকা ধরে যে ছবি তুলেছেন ঈদের নামাজ শেষে, সেই ছবিও কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভারতের অনেক সংবাদ মাধ্যম সেই বিষয়টিকেও অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছে। কারণ ভারতের দিল্লিতে গত বছর 10ই নভেম্বর 2025-এর 10ই নভেম্বর যে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল লালকিল্লার সামনে, সেই বিস্ফোরণের ঘটনার পর কিন্তু ভারতের একটা শীর্ষস্থানীয় পুরনো দৈনিক ডেকান ক্রনিকল তারা এমন একটা অনুসন্ধানী প্রতিবেদন ছাপিয়েছিল গোয়েন্দা তথ্য এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সূত্রে জেনে যে বাংলাদেশে পাকিস্তান থেকে লস্কর-ই তৈয়বার নেতা সাইফ তিনি বনানীর এক বাসায় অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশের 2 জন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, একজন বিস্ফোরক বিশেষজ্ঞ সহ বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে একটা বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে ভারতের ভেতরে হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার একটা সিদ্ধান্ত হয়। সেই ডেকান ক্রনিকলের যে প্রতিবেদন, সেখানে উল্লেখ ছিল যে ঢাকা উত্তরের প্রশাসক যিনি মোহাম্মদ এজাজ, যার বিরুদ্ধে হিজবুত তাহরীরের সংশ্লিষ্টতা থাকার কথা বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, কারণ তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার রেকমেন্ডেশনে ঢাকা উত্তরের প্রশাসক হয়েছিলেন। আপনাদের মনে থাকবে তারেক রহমান সরকার অবশ্য এসেই তাকে অপসারণ করেছেন, তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন, তার বিরুদ্ধে দুদকের মামলা করেছেন। কিন্তু এই মোহাম্মদ এজাজের বাড়িতে হিজবুত তাহরীর সংগঠিত হচ্ছিল এবং হাতে নাতে হিজবুত তাহরীরের সদস্যদের ধরে কিন্তু আওয়ামী লীগ আমলে এই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছিল। মোহাম্মদ এজাজ অবশ্য তখন ব্যাখ্যা দিয়েছিলেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি, কাজেই তিনি হিজবুত তাহরীর নন। কিন্তু ডেকান ক্রনিকল আরেকজন যেই ব্যক্তির নাম সেই
বৈঠকের সূত্রে উল্লেখ করেছিল যে আরেক সরকারি কর্মকর্তা সেই বৈঠকে উপস্থিত ছিলেন লস্কর ই তৈয়বার সঙ্গে অনলাইন বৈঠকে নাসিমুল গনি কিন্তু এখনো তারেক রহমান সরকারের মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ছিলেন ইউনূস সরকারের আমলের স্বরাষ্ট্র সচিব এবং প্রথম ভারতের সংবাদ মাধ্যমে 2025 সালের জানুয়ারিতে ফার্স্ট পোস্টের পালকি শর্মা এই কথা তার অনুসন্ধানে প্রকাশ করেন যে এই নাসিমুল গনি বাংলাদেশে হিজবুত তাহরিরের একজন প্রধানতম নেতা। তবে তারপর প্রধান উপদেষ্টার দফতর থেকে ব্যাখ্যা করে বলা হয় যে ভারতীয় সংবাদ মাধ্যম যেই নাসিমুল গনিকে হিজবুত তাহরির বলছে আর বাংলাদেশের সচিব নাসিমুল গনি আলাদা ব্যক্তি। তবে নভেম্বরে এসেও যখন গোয়েন্দা সূত্রের ভিত্তিতে ভারতের সংবাদ মাধ্যম ওই নাসিমুল গনিকে লস্কর ই তৈয়বার সঙ্গে বৈঠক করার বিষয়ে অভিযুক্ত করে সংবাদ ছাপে, তখন সন্দেহ থেকে যায় যে ভারত সরকারের তরফে এই ক্যাবিনেট সেক্রেটারি মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি লস্কর ই তৈয়বা নন, সেই সন্দেহ দূর হয়েছে কিনা। কাজেই তারেক রহমানকে খলিলুর রহমানকে অনেক প্রসঙ্গেই এ দফায় 7ই এপ্রিলের সফরের সময় উত্তর দিতে হবে। তখন কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে এই রেকর্ডিংও পৌঁছয় গোয়েন্দা সূত্রে, যেখানে ওই যে নাসিমুল গনি এবং মোহাম্মদ এজাজের সঙ্গে অনলাইন বৈঠক করা লস্কর ই তৈয়বা নেতা সাইফ পাকিস্তানের খায়েরপুরের এক সমাবেশে দাঁড়িয়ে বলেন যে লস্কর ই তৈয়বার প্রধান নেতা হাফিজ সাইদ বসে নেই, হাফিজ সাইদের একেবারে ডান হাত জহির এখন বাংলাদেশে বসে আছেন এবং তিনি বাংলাদেশ দিয়ে ভারতের ভেতরে ঢুকে হামলার প্রস্তুতি নেওয়াচ্ছেন তার লোকজন দিয়ে বাংলাদেশ সীমান্তের ভেতর। এবং সেই বক্তৃতায় শুনতে পাওয়া যায় লস্কর ই তৈয়বার নেতা বলছেন যে ইস্ট পাকিস্তান একবার মানে বাংলাদেশ এক দফায় পাকিস্তান থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল বটে, কিন্তু এখন আবার পাকিস্তানের খুব ঘনিষ্ঠ হয়েছে। কাজেই ভারতের ওপর এর পরের যত হামলা তা বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকেই লস্কর ই তৈয়বা পরিচালনা করবে। অজিত দোভাল নভেম্বরে যখন খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিল্লিতে, তখন তার হাতে সরাসরি অন্তত 12টি জঙ্গি শিবিরের, ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত অন্তত 12টি জঙ্গি শিবিরের স্যাটেলাইট চিত্র তুলে দিয়েছিলেন। ভারত কিছুতেই এই বিষয়গুলো নিয়ে আসলে নিরুদ্বেগ থাকতে পারছে না, কারণ মনে রাখতে হবে যে পাকিস্তানের যে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের প্রধান মানে পাকিস্তান ISPR এর প্রধান ব্যক্তি রীতিমতো সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এই ঘোষণা দিয়েছিলেন গত বছর যে এরপর থেকে ভারতে তারা সকল হামলা চালাবেন পূর্ব দিক থেকে, অর্থাৎ তাদের ভাষায় পূর্ব পাকিস্তান থেকে মানে বাংলাদেশ থেকে। কাজেই এই অবস্থায় বাংলাদেশে তারেক রহমানকে ফিরিয়ে এনে তাড়াতাড়ি প্রধানমন্ত্রী বানিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করে একটা উদ্বেগবিহীন শান্তিপূর্ণ সীমান্ত প্রতিষ্ঠায় ভারতের সবচেয়ে বড় আগ্রহের কারণ বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। বাংলাদেশের নানা রকম আগ্রহ আছে। খলিলুর রহমান, অজিত দোভাল, জয়শঙ্কর ছাড়াও যাদের সঙ্গে বৈঠক করবেন তাদের মধ্যে ভারতের জ্বালানি মন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রীও আছেন। কারণ বাংলাদেশ মধ্যপ্রাচ্য যুদ্ধে যে জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বা যে জ্বালানি সংকটের মধ্যে পড়তে পারে তা থেকে ভারত বাংলাদেশকে বড়ভাবে সুরক্ষা দিতে পারে। কাজেই খলিলুর রহমান কি দেবেন, তারেক রহমান কি দেবেন, তার উপরেই আসলে নির্ভর করছে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ায়। বিএনপি সরকারকে সমর্থন দেওয়াটা ভারত কতদিন অব্যাহত রাখতে পারে, আর জ্বালানি সংকট সহ নানা সংকটে বড় প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় কিনা।